কাজ করতে গিয়ে কখনো কারো প্রেমে পড়েছেন কি? অবশ্যই প্রেম হয়েছে। 2-3টা ছবিতে আমি হিরোইন হব, তারপর বাদ পড়ে গেল। একটা ছবিতে একদিন শুটিং করলাম, বাদ পড়ে গেলাম। এত ইমোশনাল হয়ে গেছিলাম, খুবই চিৎকার করে কেঁদেছিলাম। আমি একা একাই ডিসিশন নিয়েছি যে উনি আমাকে কেন নেন, ওই ছবিতে কাজ করব না। আপনার প্রথম সম্মানী কত ছিল? ওদের দেশের নামটাই কলস, বেসিক্যালি কিন্তু যাত্রা না, কারণ আমি করেছি তো। ঈদের জন্য 2-3টা ছবি চললো, এটা তো একটা ইন্ডাস্ট্রি বাঁচতে পারে না। এই দায় আসলে আপনি কাকে দিবেন? আমার কোনো গডফাদার ছিল না। রোজিনা থাকা মানে তো ছবি স্টার্টের আগেই পয়সা চলে আসছে ঘরে। শাবানা ম্যাডামদের সাথে আপনি আর কাজ আর করেন? কোনোদিন করিনি। আপনার সাথে অনেক গল্প আছে আপা, তাই? কত গল্প জানার আছে আসলে। আপনাদের সমসাময়িক অনেকে কিন্তু এখনো মিডিয়া ফেস করে না এরকম, সেই জায়গা থেকে আপনার সাথে আমার অনেক গল্প আছে। তার আগে আমরা অনুষ্ঠানটা শুরু করে দেই ইনশাআল্লাহ। আজকে কাট অ্যান্ড কাটের অতিথি হিসেবে যিনি এসেছেন, তিনি আমাদের অনেক প্রিয় একজন অভিনয় শিল্পী, কিংবদন্তি রোজিনা আপা। আমরা তাকে স্বাগত জানাই। এখানে কাট আছে, ওখানে আনকাট আছে। আমরা যে কোনো জায়গা থেকে প্রশ্ন নিতে পারি। কোথা থেকে কোশ্চেন নিব, কাট থেকে নাকি আনকাট থেকে? কাট থেকে নাও, তারপর আনকাট করো। আচ্ছা ঠিক আছে, আমি নিচ্ছি। প্রেম নিয়ে আপনার ধারণা কি? কাজ করতে গিয়ে কখনো কারো প্রেমে পড়েছেন কি? অবশ্যই প্রেম হয়েছে। আমার কাজের প্রতি ভালোবাসা ছিল, কারণ আমি যখন চলচ্চিত্রে এসেছি প্রথমেই কিন্তু চিন্তা করেছি যে আমি অভিনেত্রী হব। ম্যাডাম শাবানা কবরী, ওনাদের ছবি তখন দেখতাম, তো ওনাদের ছবি দেখে দেখে অনুপ্রাণিত হতাম। তো এটা কিন্তু আর ভালোবাসার জন্য, আমার ভালো লাগার জন্য আমি এটা ফিল করেছি। তা আমার কাজের প্রতি কিন্তু আমি একদম ডিভোটেড ছিলাম। কাজকে কিন্তু আমি বেশি প্রাধান্য দিতাম। আমি কাজের প্রতি কি বলবো, যে এটা এত ভালোবাসার ছিল আমার, এখনো পর্যন্ত না, সেটা আমরা অবশ্যই জানি, নয়তো এত বড় একজন কিংবদন্তিকে আমরা পেতাম না। যদি ব্যক্তি বিশেষের ভালোবাসা বলি, সেটা হোক কাজ করতে গিয়ে, সিনেমার কোনো শুটিং এ, কিংবা আপনার সেই সময় অনেক ভক্ত ছিল, কিংবা কখনো কারো কাছ থেকে কোনো ভালোবাসার অফার পাওয়া, কিংবা ভালো লাগে এই কথাটা শুনেছেন, কিংবা আপনি প্রেমে পড়েছেন কিনা? না, প্রেমে পড়ার সুযোগ পাইনি, তবে হ্যাঁ ভালো লাগে কারো, ভালো বাসতে চায়, এরকম তো ভুরি ভুরি ছিল। সেটা আউটডোর যখন গেছি, হয়তো দেখা গেল যে বেশ 10 দিন 20 দিন রয়েছি, হয়তো কেউ আমার ভক্ত আছে, হয়তো 2-1 জন আমাকে দেখতে চায়, ভালোবাসে, অনেক চিঠি, অনেক কিছু মানে দেওয়া, মানে অনেক কিছু ব্যাপার হয়েছে। বা আমার ইন্ডাস্ট্রিতেও অনেকে হয়তো আমাকে ভালোবেসেছে, মানে ভালো লেগেছে হয়তো তার, হয়তো আসলে আমি ওভাবেই কিন্তু কখনোই দেখিনি যে না যে কি ভালোবাসতে হবে, এটা করতে হবে। কাজের প্রতি আমি এত ডিভোটেড ছিলাম, যার জন্য ওইভাবে কিন্তু জীবনটাকে আমার কার্যক্ষেত্রে কখনোই আমি দেখিনি। আমাদের বাংলাদেশি ছবি এবং দেশের বাইরের ছবি সবকিছু মিলিয়ে 300-এরও বেশি ছবিতে আপনি কাজ করেছি, এরকম প্রায় এরকমই ছবি করেছি আর কি। আসলে তখন তো শুধু কাজ করেই যেতাম, কখনো ওরকমভাবে গুনিয়ে রাখার মতো মেন্টালিটি ছিল না, চিন্তাও করতাম না যে গুনে রাখতে হবে। এখন এটা ভাবি আসলে যে আসলে যদি আমরা ওগুলো সংরক্ষণ করে রাখতাম, তাহলে কিন্তু এটা আসলেই কিন্তু আমাদের জীবনের, এখন তো ছবি করছি না, এই স্মৃতিগুলো থাকতো। তবে হ্যাঁ, আপনার এখন যে ইউটিউবের মধ্যে কিন্তু আমি আমার একজন খুবই ভক্ত, ও নিয়ারলি 200 ছবির মতো সিডি, যখন সিডি ছিল আর কি, দিয়েছিল আমাকে। আমাদের সারা বছর তেমন ছবি রিলিজ হচ্ছে না, শুধু ঈদ কেন্দ্রিক ছবি রিলিজ হচ্ছে। তো আপনাদের সেই সময়কার আর এখনকার কেমন দেখেন? আগে তো আমাদের বছরে মানে বোধহয় 100, 200, 300 ছবি রিলিজ হতো মনে হয়। প্রতি সপ্তাহে 2-3, 4, 5টা করে হতো, আর হলও তো ছিল অনেক বেশি। আর ঈদের সময় তো আরো অনেক হতো আর কি। এখন যেটা হচ্ছে আস্তে আস্তে আসলে কমে যাচ্ছে একদম, কেন যেন জানি না। এটা আসলে এই ধরনের কখনো চাইনি যে আমার চলচ্চিত্র এইভাবে মানে শেষ হয় নাই, হচ্ছে, কিন্তু এই ধরনের এত কম ছবি হোক, এটা কখনোই আশা করি নাই। সিনিয়র শিল্পীদের নিয়ে, তাদের অংশগ্রহণ নিয়ে কোনো স্টোরি হচ্ছে না, কিংবা কোনো ওই সিনেমায় ওই রকম কোনো স্টোরি থাকছে না, কি বলবেন আপনি? না আসলে মানে এখন যারা প্রোডিউসার, ডাইরেক্টর, যে প্রোডিউসার তো লগ্নি করে, প্রোডিউসার টাকা না খরচা করলে তো ছবি হতে পারে না। আচ্ছা, ওই ধরনের চিন্তা ভাবনাটা মনে হয় নাই, তাহলে হচ্ছে না কেন? যে আপনার সিনিয়র জুনিয়র মিলে আপনার একটা গল্প তৈরি করলো, মিলে মানে কাজ করলো, এটা আমাদের দেশে কিন্তু আগে ছিল। যখন আমি
চলচ্চিত্রে এসেছি তখন দেখেছি রোজি ভাবিয়া, আনোয়ার হোসেন, মোস্তফা ভাই, আনো আপা, মানে এমনি করে কিন্তু ওনারা একটা মেন রোল করছে। তারপরে যারা ইয়াঙ্গার আমরা আসছি, মানে আছে না হিরোইন সুজাতা আপা, তারপরে আপনার সুচন্দা আপা, এরা তো কাজ করেছে যে মেন একটা মানে চরিত্র গল্পের মধ্যে। তারপরে যারা ইয়াঙ্গার নাচা গাওয়া হ্যান ত্যান এগুলো করছি, তাই না? কিন্তু এখন তো তেমনটা হচ্ছে না। আপনি যেটা বলেন আগে এমন মেইন একটা ক্যারেক্টার থাকতো, সেই সাথে প্যারালাল অনেক যারা জুনিয়র কাজ করতে তারাও করতো, যারা অনেক মোটামুটি সিনিয়র হয়েছে তারাও করতো। তো এখন তো সেটা দেখা যায় না। আসলে এটা হলো আপনার যারা ছবি তৈরি করে ওদের মন মানসিকতা দরকার আছে, যে আমরা গল্পটা কি ধরনের নিব, কাদেরকে কাস্ট করব। তো এখন আসলে ওই মন মানসিকতার লোকই নাই, নাই মানে মানে ভাবে না মনে হয় আর কি। আপনিও কিন্তু প্রোডিউসার ছিলেন, হ্যাঁ, আপনি বেশ কয়েকটা ছবি প্রোডিউস করেছেন, তো ওই সেটা কিন্তু কন্টিনিউটি থাকলো না। না, কন্টিনিউটি থাকলো না এই কারণে আমি আমার রোজিনা ফিল্মস থেকে দোলনা বানিয়েছিলাম, জীবনধারা, রাধা কৃষ্ণ, দোলনা, হ্যাঁ, তুমি আমার কত চেনা, অসম্ভব সুন্দর একটা ছবি। হ্যাঁ, তুমি আমার কত চেনা, সেই সময় এই গানটা যে কি জনপ্রিয় ছিল, এখনো অনেক জনপ্রিয়। আমি দেখি ইউটিউবে বা অন্য এত জনপ্রিয় ছবি আপনি প্রযোজনা করেছেন, তো সেটাও যদি কন্টিনিউটি থাকতো আমরা তো অনেক ছবি পেতাম। আমি কিন্তু আপনার জীবনধারাতে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি, তারপর আপনার দুলনাতেও অনেক সেক্টরে পেয়েছে আর কি আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড। তা কন্টিনিউটি আসলে মাঝখানে বললাম না যে আমি তো চলচ্চিত্র ছেড়েই চলে গেলাম, সেটা 91 বা 2-তে আমি ডিক্লেয়ার দিলাম যে আমি আপাতত আর নতুন কোনো চলচ্চিত্রে হাত দিব না বা সাইন করব না। তখন এত কাজ করেছি। খানাতা ভাইয়ের মতো আমাদের ডাইরেক্টর যে খানাতা ভাই ছিলেন, তার ডাইরেকশনে আমি কাজ করেছি। তো এত ব্যস্ত, আগে একটা টেপ রেকর্ড, দুই একটা হয়তো ডাবিং ছুটে গেছে, তা টেপ রেকর্ডার নিয়ে আসতো, এই রেনু, তখন আমাকে অনেকে কিন্তু রেনু বলে ডাকতো, এখানে একটু ডাব করে দিত, ডাবিং করে দিত, হ্যাঁ, সময় করতে পারতাম, হয়তো ডাবিং করেছি, দুই একটা জায়গায় ছুটে গেছে, তো ওই জায়গাটা করে দিতাম, এমন ব্যস্ত ছিলাম আমি। তা যার জন্য একটা সময় যেন মনে হলো না একটু অবসর নেই। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আপনার চোখে সেরা রোমান্টিক নায়ক কে ছিলেন? যাদের সাথে কাজ করেছি তারা কিন্তু সবাই আমার সিনিয়র ছিলেন, ওনাদের ছবি দেখে দেখে কিন্তু আমি এই চলচ্চিত্রে এসেছি, যার জন্য আসলে এককভাবে বলার মতো মনে হয় না এমন কিছু আমার মনে পড়ে আর কি। কারণ এটা গল্প অনুযায়ী একজন চরিত্র অভিনয় করে, যে যখন রোমান্টিক পোস্টার আসে তখন একটা শিল্পী কিন্তু চেষ্টা করে যে না আমার যে চরিত্রটা ওটা যেন আমি সুন্দর মতো ফুটিয়ে তুলি। রোমান্টিক করতে গিয়ে যেমন আপনার আলমগীর ভাই, ফারুক ভাই, পারভেজ ভাই, তারপর জাফর ভাইয়ের সাথে আমি কিছু ছবিতে বোনের রোলও করেছি, নায়িকার রোলও করেছি। রাজাক ভাইয়ের সাথেও এরকমই হয়েছে, কারণ তার ব্যানারে আমি কিন্তু তার পরিচালনায় বা রাজলক্ষ্মী ব্যানারে কিন্তু যেমন অভিযান, রাজা মিস্ত্রি এগুলো করেছি আমি। কিন্তু ওনার সাথে হতো কি ব্যাপারটা যে ওনাকে সবসময় যেন একটা মনে হতো যে না আমার গুরুজন বা আমার বড় ভাই বা সামথিং এই ধরনের আমার কাছে মনে হতো আর কি। তো প্রথম একটু খটকা লাগতো, পরবর্তীতে আস্তে কাজ করতে করতে আবার একটু নর্মাল হয়ে যেতাম। বোনের রোলও করেছেন, আবার নায়িকার রোলও করেছেন, সেটা রাজ্জাক ভাইয়ের সাথে করেছি, আবার আপনার জাফর ইকবালের সাথেও করেছি। এরকম করতে গিয়ে কি এমন মনে হচ্ছে না আমি হয়তো নায়িকার রোলটা করছি, বোনের রোলটা এই ছবিটা আমার না করলেও হয়, কিংবা আমি যদি এই ছবিটা না করি, আমি নায়িকাই কিন্তু সে বড় ভাইয়ের রোল করছে, হ্যাঁ, যেমন রাজ্জাক ভাই বড় ভাইয়ের রোল করছে, তা ওই ছবিতে হয়তো আপনার জাফর ইকবাল বা আপনার কি বলে ফারুক ভাই বা আলমগীর ভাই এরকম হয়েছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আপা, আপনার প্রথম সম্মানী কত ছিল? আমার প্রথম সম্মানী ছিল 10 টাকা। সেটা একটু গল্পটা মানে বলতে হবে যে 10 টাকা কিভাবে পেয়েছিলাম আমি। তখন যে সংসদ ভবন ওপেন হয়নি, অনেক খেজুর গাছ ছিল, তখন কিন্তু জায়গাটার নাম বলতো সবাই খেজুর বাগান আর কি। আচ্ছা, তা তখন আপনার খেজুর বাগানে আমরা ঘুরতে গেছি আর কি, বেড়াতে সবাই নিয়ে বেড়াতে আসছি। তবে আসতে মানে তখন তো এত মানুষ ছিল না, তো গাড়ি ঘোড়া এত বড় বড় রোড টোডও ছিল না। তারপর ঘুরতে ঘুরতে দেখি আপনার মানে সেকেন্ড ক্যামেরা আপনার ওইখানটায় আপনার হচ্ছে শুটিং হচ্ছে আর কি। হঠাৎ করে একটা লোক এসে বলে মেয়ে আসো তো, আমরা একটু হকচকিয়ে গেলাম। তারপরে যে আলী ভাইও আছে, কি ব্যাপার, আমার সাথে যে আলী ভাই ভাগ্নিরা গেছে একটু হকচকিয়ে গেছে, আলী ভাইও কি ব্যাপার, না একটা শর্ট দিবে আর কি।
তারপর বললাম আমি মানে তাকাচ্ছি যাবো কিনা, কি ব্যাপারটা, শর্ট কি তা তো বুঝি না। পরে আলী ভাই জানা তো শখ, তুই যা যা। পরে যাই হোক মেকআপ রুমে নিয়ে গেল, নিয়ে একটা মেকআপ ম্যান একটু পাউডার টাউডার দিল, কার জন্য একটা প্যান্ট শার্ট পরিয়ে দিল, তারপর কোমরে বেশ ধুলা হচ্ছিল, একটা দড়িতে বেঁধে দিল। হ্যাঁ, তারপরে যখন ফ্লোরে আসলাম, আসার পরে একটা ট্রে, একটা বোতল, 2-3টা গ্লাস। তা বললো যে তুমি, আমরা যখন বলবো অ্যাকশন তুমি একটু হেঁটে যেয়ে ওই টেবিলে রাখবা, হ্যাঁ, যখন বলবো কাট তখন নড়াচড়া করবা। তা আমার 2বার দেখালো আর কি। তা আমি গেলাম, আসলাম, পরবর্তী শুরু হলো ডান্স এই পোর্শনটা। তো চলছে অ্যাকশন, আমি হেঁটে গিয়ে টেবিলে রাখলাম, তো চলছে ডান্সের পোর্শন। পরে বলে কাট, তখন আমি নড়াচড়া করলাম আর কি। তা বলে মেয়ে তোমার কাজ শেষ। তা আমাকে নিয়ে গেল আপনার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মেকআপ রুম নিয়ে, ওই যে আমার ড্রেস খুলে দিলাম, তারপর যাই হোক আমার ড্রেস পরলাম। পরে পরে ওখানে যে আপনার ক্যামেরাম্যান ছিল, তখন উনি বললেন যে স্টিল ফটোগ্রাফারকে যে মেয়েটার কিছু স্টিল ছবি তুলো আর কি। তো স্টিল তুললো, ঠিক আছে, তারপর চলে আসবো, তখন আমাকে 10 টাকা দিল। আরে 10 টাকা, তো আমি জানি না যে এইটা করলে টাকা পাওয়া যায়, আমি তো জানতামই না যে আপনি অভিনয় করলে আপনার টাকা পাওয়া যায় এখানে। প্রথম মুভি ক্যামেরার সামনে আসা, চলচ্চিত্রের মুভি ক্যামেরার সামনে আসা, যার জন্য আমি অবশ্যই বলবো এটা আমার পারিশ্রমিক ছিল 10 টাকা। আচ্ছা, আর যখন আপনি মূল চরিত্রে অভিনয় করা শুরু করলেন, একদম মেইন রোল নায়িকা হিসেবে, তো ওই ছবিতে তো কেমন পারিশ্রমিক ছিল? না, ওই তখনকার যুগে আসলে তো কম ছিল। হ্যাঁ, সেটাই। আমরা রাজমহল কিন্তু একক হিরোইন হিসেবে কিন্তু প্রথম ছবি ওটা রাজমহল, তো ওটাতে বোধহয় 20 থেকে 25 হাজার টাকা ছিল আর কি। হ্যাঁ, তারপর তো সুপার হিট, ওই প্রডিউসারও নতুন ছিল, উনি রাজমহল ছবিটি তৈরি করলেন। আর যখন সুপার ডুপার হিট হলো, তখন সঙ্গে সে আরো 2-4টা ছবি শুরু করলো, ওই ছবিতেও আমি হিরোইন থাকলাম। একদম ওই রাজমহলের পরে আমার কি আর পিছনে ফিরে তাকাতে হয় নাই, একদম একই প্রডিউসারের, একই ডাইরেক্টরের হয়তো 2-3-4টা করে ছবি করছি। আস্তে আস্তে বাড়লো আর কি, 20-25 থেকে 50, 50-60 এইভাবে বাড়ছি আর কি। মানে আমি না ভাবছিলাম যে রোজিনা আপা আপনারা পেরেছেনও এতগুলো ছবিতে কাজ করতে, এবং আপনি যেটা বলছিলেন যে একদিনে 3-4টা ফ্লোরেও আপনারা কাজ করেছেন। মানে সকাল 7টা থেকে 4টা পর্যন্ত, আবার 4টা থেকে 11টা পর্যন্ত 2টা শিফট ছিল। তা দেখা গেল যে কোনো সেট আপনার হয়তো আপনার 2-3টা সিকোয়েন্সের জন্য মানে সেট ভাঙতে পারবে না, বা অন্য আর্টিস্টের শিডিউল নাই, আউটডোর চলে যাচ্ছে বা আমি চলে যাচ্ছি, তখন কি করতে হতো, সারা রাত শুটিং করছি। সকালে দেখা গেলো ঝিটকা যাব বা মানিকগঞ্জ যাব বা কক্সবাজার যাব, তো এরকম করে, যেমন আমি ঝিটকা আর মানিকগঞ্জের কথাই বলি, এমন করে অনেকবার হয়েছে, সারা রাত শুটিং করেছি, করে আগে থেকে মানে আমার আছে যে আমাকে সকালবেলা মানিকগঞ্জ যেতে হবে, এখানে একেবারে ব্যাগ বুক নিয়ে গাড়ির পিছনে এসে একদম, তারপর সকালে মানে শুটিং শেষ, ওই মেকআপটাকে নিয়ে পিছনে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। আর আগেকার ড্রাইভারগুলো খুব ভালো ছিল। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আপনাদের সময় নায়িকা হওয়াটা কি খুব কঠিন ছিল? না, আমি তো যখন আসছি তখন তো যেটা বললাম, আগেও বলেছি, ম্যাডাম কবরী, শাবানা, ববিতা, তারপর আপনার কি বলে সুচিত্রা ম্যাডামও ছিল, অঞ্জনা দিও ছিল, আর আপনার নতুন দি, তাছাড়া তো আর কেউ হিরোইন ছিল না। যদি একটু কম্পেয়ার করি আপা, রোজিনা আপা আপনাদের সময় আর এই বর্তমান সময়, হ্যাঁ, তো যদি কম্পেয়ার করে আমরা একটু বলি, বিশ্লেষণটা করি। না, কম্পেয়ার করতে গেলে তখন তো আমি আসলাম, তারপর তো অনেক পরে অঞ্জু ঘোষ আসলো, তারপর বেশ অনেক পরে আপনার কি বলে দ্বিতীয়রা, যখন আপনার ডাইরেক্টররা সার্কুলার দিল যে আমাদের নতুন শিল্পী দরকার, তখন এরা, তারপর অনেক পরে আসলো শাবনূররা, বোধহয় এটা 91 বা 2, শাবনূর মৌসুমী এরা। তো এখন যেটা আমার মনে হয় যে কম্পিটিশনটা, আমি যখন আসছি ওই কম্পিটিশনটা ছিল না, কারণ যারা ছিলেন ওনারা তো এস্টাবলিশড ছিলেন, ওনাদের ছবি দেখে দেখে তো অনুপ্রাণিত হয়ে আমি চলচ্চিত্রে এসেছি। আর এখন তো আসলে অনেক শিল্পী, অনেক মডেল, অনেক আপনার প্রাইভেট চ্যানেল, অনেক কিছুই মনে করেন যে হয়েছে। ভালগারিটি না, বিনোদন থাকবে, কেন একটা ছবি দেখতে যাবে 2.5-3 ঘন্টার একটা মানুষ, সেখানে বিনোদনও থাকবে, একটা গল্প সুন্দর থাকবে, একটা ভালো একটা মেসেজ থাকবে সমাজের জন্য, সমাজের মানুষের জন্য। অঞ্জু ঘোষ আমরা যতটুকু দেখেছি পত্রগুলো, উনি ভালো নেই আসলে। না, ওনার তো আর্থিকভাবে তো যে উনি প্রবলেম তা নয়, কিন্তু এখান থেকে যে চলচ্চিত্রের যে পয়সাগুলো উনি ইনকাম করেছে, এই দেশে কোনো কিছুই করে না, সে সবই কলকাতাতে করেছে সে। তারপরে বর্তমানে তো 5 তলা বাড়ি আছে, অনেক
দুই একজন জার্নালিস্টও গেছে, তার সাথে কথা বলেছে তার বাড়িতেই, কিন্তু আর্থিকভাবে যে সে আপনার প্রবলেম আছে তা না। তারপর এখানে যে কিন্তু উনি অনেক ছবিতে অভিনয় করেছে, তারপর যেটাকে বলে কল শো, হ্যাঁ এটা কিন্তু কলকাতার মানে ওপার বাংলায় এটা একটা সিজনে কিন্তু সেটা ওখানকার বড় বড় শিল্পীরাও কিন্তু এগুলো করে, বলে যাত্রা, আসলে কিন্তু যাত্রা না, আমিও করেছি। সেটা হলো যেমন আমি অন্যায় বিচার যে ছবিটি করেছিলাম, ওই গল্পটাইকে আপনার যেটা স্টেজের মধ্যে করে এটা ওপেন মার্কেটে আচ্ছা সম্ভবত আমি যদি ভুল না করি যে এইরকম একটা নিউজ এসেছিল যে এখন অর্থাভাবে উনি যাত্রাতে কাজ করছে, না না যে আপনার কাছে যেটা জানতে পারলাম এটাকে কল শো বলা হয়। এটা যাত্রা থেকে আমিই তো করেছি, রাইট, আমিও করেছি এটাতে। আমাদের যে আপনার ফেরদৌস বা আদার্স যেগুলো আছে হয়তো এটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই ৩-৪ মাস কিন্তু এটা মানে শীতের সিজনে, ওটা একটা আলাদা একটা ওদের অফিসই থাকে, আলাদা একটা ওদের এই সংস্কৃত অঙ্গনে কিন্তু আলাদা একটা বিজনেসই তাদের, ওই দেশের লোকও করে। আপনার যেমন হয়তো কেউ অভিনয় করছে মিঠুন চক্রবর্তী থেকে হেমা মালিনী থেকে, কিন্তু তারাও কিন্তু শক্তি কাপুর ওরাও কিন্তু এইসব ফাংশন করেছে কাজ, হ্যাঁ যে কলশো বলে না, ওদের দেশের নামটাই কলশো বা যাত্রা, কিন্তু আসলে কিন্তু বেসিক্যালি কিন্তু যাত্রা না, কারণ আমি করেছি তো, আমি বোধহয় 2-3 বছর কাজ করেছি। অমর সানি ভাই করেছে এরকম একটা শো যেখানে উনি নেচেছিল, হ্যাঁ আপনি যেটা বললেন এটা কল শো বলা হয়, আমরা যাত্রা বলে অভিহিত করি কিন্তু সেটা ছিল কল শো। না না ওরা তো আপনার কলকাতাতে নাম দিয়েছে কল শো আর কি। আমি 2-3 বছর করেছি অবিচার ছবিটা, ওই গল্পটাই। এটা কি ওই দেশের শিল্পীরাও কি করে? হ্যাঁ আচ্ছা, আপনার পছন্দিত থেকে শুরু করে আপনার কি বলে যে এখন যারা আছে আগে তাপস থেকে শুরু করে সবাই করে ওই সিজনটা, একদম ওই সিজনে কোনো শুটিং করে না তো। আর একটা সময় ছিল আপনার কলকাতায়, এখন মানে বেশ কিছু বছর থেকে আপনার কলকাতার শিল্পীরা অনেক পয়সা পায়। 91, 2, 3, 4, 5, 6 পর্যন্ত তো ইন্ডাস্ট্রি খুব মানে দুরবস্থাতে ছিল, যখন উত্তম সুচিত্রা সেন মারা যাওয়ার পরে। আমি নিজে দেখেছি 91-এ তো আমি কাজ করেছি, স্বপন শাহ আমাদের দেশের যে ডাইরেক্টর, তার কিন্তু অনেক অবদান কলকাতার জন্য, তারা কিন্তু তাকে গুরু বলে মানেও। আমাদের দেশে শাকিব খানের যে ছবিটা বরবাদ হয়েছে মুক্তি পেয়েছে সেটা এখনো হলে চলছে, সেই তুলনায় কলকাতাদের ছবি ওই পরিমাণ জনপ্রিয় হচ্ছে না। ওরা অনেক টাকা লগ্নি করে, ঠিক আছে, ওদের অনেক ভালো ভালো নির্মাতা আছে, কলাকুশলী আছে, প্রযুক্তির অনেক সাপোর্ট আছে, কিন্তু সেই তুলনায় কিন্তু যদি ধরা যায় যে এই সময়টাও ভালো যাচ্ছে আমাদের, যে আমাদের হোক সংখ্যার দিকে কম, কিন্তু আপনারা যখন কাজ করেছিলেন সেই সময়কার যদি যৌথ প্রযোজনা বলি, সেই ছবিগুলো সুপারহিট ছিল, অনেক সুপারহিট ছিল। অবিচার তার মধ্যে একটা, অবশ্যই এটা। তারপর যতগুলো আমি কলকাতার ছবি করেছি তুমি খবর নিয়ে দেখতে পারো যে তখন কিন্তু আপনার মানে সোশ্যাল ছবি বেশি হতো, একদম সুপার ডুপার হিট না হলে হিট সোজা কথা ছবি মানে টাকা চলে আসতো আর কি। যেটা বললে যে হ্যাঁ অবশ্যই খুবই ভালো লাগে যে আমাদের অবশ্যই এখন মানে ইন্ডাস্ট্রি নির্ভর করে শাকিব খানের উপরেই, বলতে গেলে সে একাই মনে করে আমাদের ইন্ডাস্ট্রি অনেক বছর থেকে সে মানে এত দূর নিয়ে এসেছে, ডমিনেট করছে। তবে আমার কাছে যে শুধু ঈদের জন্য যে হবে তা নয়, কিন্তু ঈদের দিন ঈদের জন্য 2-3টা ছবি চললো, এটা তো একটা ইন্ডাস্ট্রি বাঁচতে পারে না। এটা নিয়ে কিন্তু একটা টেকনিশিয়ান বলে শিল্পী বলে এরা কিন্তু বাঁচতে পারে। অন্তত এই ধরনের হিট যদি বছরে অত 5-7টা ছবি হয় তাহলে তাহলে মনে করো যে আপনার ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রি টেকনিশিয়ান শিল্পীরা মনে করো যে মানে কিছু মানে সচ্ছলতা পায় আর কি। এই দায় আসলে আপনি কাকে দিবেন? এই দায়টা আসলে শুরু মানে বললাম না যে হালগার ছবি যখনই শুরু হলো তখন আস্তে আস্তে আপনার দর্শকের একটা চাহিদাও কমে গেল, তারপর হল কমতে থাকলো। হ্যাঁ এখন কিন্তু হলও ওরকম নাই, তবে হ্যাঁ সিনেপ্লেক্স যেটা হলো শহর ভিত্তিক যেগুলো আছে, গ্রামগঞ্জে আগে যখন হল ছিল ওটা না। যেমন রাজবাড়িতে আমি জন্মের পর দেখেছি একটি হল ছিল চিত্রা হল, ওই হলে ছবি দেখে দেখে আমি এই চলচ্চিত্রে আসা। তার পরবর্তীতে কিন্তু 4-5টা হল হয়েছিল, তো এখন সেই যে চিত্রা হল ওটা ভেঙে মার্কেট করে ফেলছে। তারপরে পরবর্তী যে 4-5টা হল ছিল ওগুলো সব মানে নাই, একটা হল আছে কোনো রকম। আমি বোধহয় বছর খানিক আগে ওই হলের ছবি দেখতে গিয়েছিলাম আর কি, তো দেখলাম অতটা ভালো, এই ভিতরে তো পরিবেশটা সুন্দরও না, সিটগুলো ভালো না। তারপর এখন ছবির সংখ্যা যদি কমে হল তো কমবে, এবং অলরেডি হল অনেক কমে গেছে। সংস্কারটা কি হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি মনে করি যে আপনার ছবির সাথে সাথে ছবি বানানো উচিত, হল মানে ছবি না বানালে হল
হলে কিভাবে হল কিভাবে চলবে, জীবিত হ্যাঁ, থাকবে। জীবিত থাকবে। তা দুইটা সমানতালে হলে তখনই আমার মনে হয় ইন্ডাস্ট্রি Okay. আবার ঘুরে দাঁড়াবে, আমার মনে আচ্ছা, হয় আর কি। আমরা পরবর্তী কোশ্চেনটা নিব। জীবনের সবথেকে বড় মিথ্যা কি ছিল? সবচেয়ে বড় মিথ্যা ছিল হলো আমার মাকে বলেছিলাম যে আমি অভিনয় করব না, আমাকে ঢাকায় যেতে দাও। কিন্তু আমি অভিনয় করব এটা আমার মনের মধ্যেই ছিল। এটা আমার মাকে আমি সবচেয়ে বড় মিথ্যা কথা বলেছিলাম আর কি। মানে মাকে বোঝানোর হ্যাঁ, জন্য বোঝানোর যে জন্য। সে কখনো চাইতো না যে আমি চলচ্চিত্রে কাজ করি। মিন্টু আমার নাম যখন ছবিটা হলো না করাটা, যে ছবিতে আমার রোজিনার নাম দিয়েছিল, তো একদম শুটিং হবে, ড্রেস টেস রেডি, একদম মহড়া চলছে, এফডিসিতে 3 নম্বর ফ্লোরের শুটিং। ফখরুল হাসান বৈরাগী ভাই বললেন যে রেনু বলতেন, রেনু তুই তো ছবিতে কাজ মানে করা হচ্ছে না তোর। তো পরে আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম, খুবই চিৎকার করে কেঁদেছিলাম আর কি। তখন আমার মা বলল যে না, তোমাকে তো বারণ করেছিলাম তুমি অভিনয় করবে না বা চলচ্চিত্রে যাবে না, তো তোমাকে ভেঙে পড়লে চলবে না, তোমাকে আগে যেতেই হবে আর কি। তখন আমার মা সাহস দিয়েছিল আর কি। পরবর্তীতে যাই হোক কিছুদিন পরে আপনার রাজমহল ছবিতে সুযোগ পেয়ে গেলাম, সুপার ডুপার হলো। আবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। জীবনের কঠিন সময় কিভাবে মোকাবেলা করেছেন? 2-3টা ছবিতে আমি হিরোইন হব, তারপর বাদ পড়ে গেল। একটা ছবিতে একদিন শুটিং করলাম, বাদ পড়ে গেলাম। তো এইগুলোতে আমার জন্য আসলে ওই মুহূর্তে খুব কঠিনতম ছিল আর কি। তারপর আল্লাহর কি রহমত জানি না, আমার কিন্তু সত্যি কথা বলি, আমার মা বাবা ভাই বোন কিন্তু এফডিসির গেট মানে কোনোদিনও দেখে নাই। তার মা বাবা নাই, কিন্তু আমার যে ভাই বোনের বাচ্চা, তাদের যে বাচ্চা কাচ্চা এখন, ওরা কোনোদিন এফডিসির গেট দেখেনি, শুধু আমি আর আমি। তো ওই মুহূর্ত থেকে যে তখনকার কথা, আল্লাহ পাকই বোধহয় আমাকে সাহস জুগিয়েছে, বা উনি আমাকে হয়তো ওই মুহূর্তে, কারণ কেউ তো কথা বলার নাই যে আমি কি করব, কি ডিসিশন নিব না নিব, আমি একা একাই ডিসিশন নিয়েছি যে উনি আমাকে কেন নেন ওই ছবিতে কাজ করব না, এটা কেন হয় না, এটা করব না, আমি একা একাই। হয়তো ভুল হয়েছে, হয়তো ভুল হয় নাই, তাই মনে করি যে ওই মুহূর্তে যে আমি একা ওই বয়সে যে ডিসিশনটা নিয়েছি, আমার মনে হয় না যে ভুল হয়েছে আর কি। কত বছর বয়সে আপনি আমি চলচ্চিত্রে এখানে এসেছেন? যখন আসছি তখন অবশ্যই সাবালিকা হয়েছি, 15-16 বছর এরকম বয়সে আসছি। তা যেটা হলো যে আমার কোনো গডফাদার ছিল না, যেটা ভাবা চিন্তা সবই নিজে নিজেই ডিসিশন নিতে হয়েছে আর কি। তো যে মুহূর্তে যে আমার স্ট্রাগলের কথা হলো, স্ট্রাগলটা শুধু এইটাই যে আমার 2-3টা ছবিতে আমাকে নিয়েছে, বাদ পড়ে গেছে, মনের স্ট্রাগলটা ছিল, মনের সাথে মানে মন আমার কষ্ট পেয়েছি, কিন্তু ভেঙে পড়িনি। মানে না, তাতে কি হয়েছে, আমাকে এগোতে হবে, আমাকে কাজ করবো আমি, এটাই আমার একটা খুব মনোবল ছিল, খুব প্রখর আমার। নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছেন, সেক্ষেত্রে কি সিনিয়র আপু কিংবা ভাইয়া কিংবা আপনার কো-আর্টিস্টদের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা, কিংবা তাদেরকে আপনি শেয়ার করেছিলেন কিনা সেই সময়? না, যেমন আসলে আমি কিন্তু ববিতা ম্যাডামের সাথে অনেকগুলো ছবিতে অভিনয় করেছি, শাবানা ম্যাডামের সাথেও করেছি, সুচরিতা ম্যাডামের সাথে, অঞ্জনাদির সাথেও অনেকগুলো ছবিতে অভিনয় করেছি। ম্যাডাম শাবানার সাথে, ববিতা ম্যাডামের সাথে কাজ করছি। আমি নতুন, আমার নামটা তো পরে যাবেই, তাই না, এটাই তো স্বাভাবিক। আমি আবার ওই সময় কিন্তু আমি এককভাবেই ছবিতে অভিনয় করছি, যে আমি একা হিরোইন, আমার হিরো একজনই হিরোইন, নামটা ওভাবে যাচ্ছে, রোজিনা বা অমুক বা অমুক বা এটা। তো আমি দেখলাম যে ম্যাডাম শাবানা সাথে কাজ করলে ওই ছবি হিট হচ্ছে, আবার আমি রোজিনা এককভাবে করছি, ওইটাও হিট হচ্ছে। তো তখন আমি ডিসিশন নিলাম যে ওনার নামের পরে তো আমার নাম যাবে কেন। তখন আমি নিজে নিজে ডিসিশন নিলাম যে না, আমি আর ওনাদের উইথ রেসপেক্ট ওনাদের সাথে আর ছবিতে কাজ করব না। কারণটা হলো যে ওনাদের নামের পরে আমার নাম যাবে কেন, হ্যাঁ, এইটা ভেবে আর কি। কিন্তু অবশ্যই ওনাদেরকে মানে এখনো পর্যন্ত আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, অবশ্যই আমার যারা সিনিয়র আছে অবশ্যই তাদের ওই সম্মানের সাথে দেখে এসেছি, এখনো দেখবো। আর যখন আমি ছবিগুলো করেছি অবশ্যই তাদের সহযোগিতা পেয়েছি, কারণ আমি তো একদমই নতুন। তারপরে যে ডিসিশন নিলাম, পরবর্তীতে কিন্তু ওই মুহূর্তে আমার ডাইরেক্টর প্রডিউসাররা তো একদম হাই হুতাশ মানে করছিল যে ম্যাডাম শাবানা ববিতা থাকা, রোজিনা থাকা মানে তো একদম মানে ছবি স্টার্টের আগেই পয়সা চলে আসছে ঘরে আর কি। তারপর কি আর শাবানা ম্যাডামদের সাথে আপনি আর কাজ করেন? কোনোদিন করিনি।
এমনি করে কিংবা তারা কি জিজ্ঞেস করেছিল যে রোজিনা তুমি আমার সাথে কাজ করতে কেন করোনি, কিংবা ফিল্মের সেই সময়কার মানুষ কি এটাকে জানতে পেরেছিল যে কেন করোনি? যেমন আপনার দিলীপ বিশ্বাস আপনার 2-3টা ছবি নিয়ে অপেক্ষা করেছে যে না করার জন্য, কিন্তু আমি করব না। কিন্তু সেক্ষেত্রে তাদের সাথে রিলেশনটা কি আপনার খারাপ হয়ে গেল? মোটেও না, না কোনোদিনও হয়নি, কখনোই হয়নি। যে আমি কাজ করতাম, আমার কাজ শেষ, আমি আমার ঘরে। আবার যখন আমার হয়তো ফ্লোরে হয়তো আমি 1 নম্বরে আছি, ম্যাডাম শাবানা হয়তো 2 নম্বর ফ্লোরে কাজ করছেন, বা ববিতা যদি কোনো প্রয়োজন হতো, বা ঠিক আছে এখন আমাদের শুটিংটা আগে শেষ হয়ে গেছে, বা গেলাম ওইখানে দেখা করে আসলাম, হাই হ্যালো করে আসলাম। মানে হাই হ্যালোটা ছিল, কিন্তু চিত্র জগতে আপনার বন্ধু কারা ছিলেন খুব কাছের? যদি না, আমি সবাই আমাকে, কারণ আমি যাদের সাথে কাজ করি সবাই আমার আগে এখানে কাজ করেছে, সবাই আমার সিনিয়র, সবাই আমাকে সহযোগিতা করেছে। এখন তো আপনি চলচ্চিত্র থেকে দূরে আছেন, এখন তো আর কাজ করছেন না, তো এখন কিভাবে সময়টা পার করছেন কিংবা কি করছেন? কিংবা এখন তো চাইলে আপনি বন্ধুত্ব করতে পারেন, যারা আগে কো-আর্টিস্ট ছিল তাদের সাথে কথা বলা, যাওয়া আসা, কিংবা রেস্টুরেন্টে খেতে যাওয়া, এগুলো কি করা হয় কিনা? এখনো কিন্তু আলমগীরের সাথে কথা হয়, ফারুজের সাথে কথা হয়, কাঞ্চনের সাথে কথা হয়, মাঝে মাঝে তো অবশ্যই কথা হয়। আর লাস্ট কোশ্চেনটা আমরা উঠাই নেই। ওকে, আপনার 100তম জন্মদিন কিভাবে উদযাপন করবেন? 20 এপ্রিল হলো আমার জন্মদিন। তা আমি ঢাকাতে থাকলে আমার ভাতিজা, আমার ভাই, ভাইয়ের বউ, ভাগ্নি 12টা 1 মিনিটে একটা ফুলের তোড়া নিয়ে আসবে আর একটা ছোট্ট কেক নিয়ে আসবে, নক করতে থাকবে। হ্যাঁ, আর এটা মাস্ট, এটা একদম মাস্ট আর কেক এটা, তাছাড়া আর ওভাবে করা হয় না। তবে হ্যাঁ, আমার পরিবারের কারো হলে কিন্তু এটা আমি করি। হ্যাঁ, ওভাবে ঘটা করে না করলে হয়তো বাইরে গেলাম, সবাইকে নিয়ে খেলাম বা বাসাতে রান্না বান্না করলাম, কিন্তু আমার জন্য কখনোই করিনি। খুব ইচ্ছা জাগে মাঝে মাঝে করার জন্য, করবো একদিন আমি, আল্লাহ বাঁচে রাখে। আমরা আসলে জানতে চাচ্ছি 100তম জন্মদিন যদি এসেও থাকে সেটা কিভাবে উদযাপন করবেন? হ্যাঁ, যদি আল্লাহ পর্যন্ত বাঁচিয়ে রাখে সুস্থভাবে সুন্দর মতো, তাহলে আমার ইন্ডাস্ট্রির, আমার যারা কি মানে সাংবাদিক ভাই বোনেরা আছে, মিডিয়ার, সবাইকে একসঙ্গে করে করবো আর কি। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, আপনি অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার খুব ভালো লেগেছে। দর্শক, গল্পে গল্পে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের কথা হচ্ছিল কিংবদন্তি অভিনেত্রী রোজিনা আপার সাথে। সময়টা অনেক ভালো লেগেছে, সেই সাথে আশা করছি যে আপনাদের আমাদের এই শোটা ভালো লাগবে, আমাদের গল্পগুলো ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদ থাকবেন।